আমরা এখন আলোচনা করব ক্লাস 10-এর 40 নম্বর পদ্ধতি। ইতিমধ্যে প্রতিটি স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা সমাপ্ত হয়েছে। এখন তোমাদের সামনে রয়েছে দ্বিতীয় ইউনিট টেস্ট। সেই দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার মধ্যে তোমাদের সাধারণভাবে 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর পদ তিনটি তোমাদের বেস করবে। এই তিনটি পদের মধ্যে তোমাদের একটি পদ্য, একটি বা দুটি পদ্য পরীক্ষা থাকবে। সাধারণত একটি পদ এখানে থাকবে এবং 48 নম্বর পদ্যটি তোমাদের কিন্তু এই পরীক্ষাতে থাকবে। আমি প্রতিটি পদ আমার এই পদ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রত্যেককেই সেখান থেকে দেখে নেবে। এবার আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে, দেখো, মাধ্যমিক পরীক্ষাতে এবার 49 নাম্বার 38 নম্বর পদ্ধতি এসেছিল। তোমরা আমার সাজেশনটা দেখে নেবে। সেই 2025 সালে যে সাজেশন দিয়েছি, সেই সাজেশনের মধ্যে আমি যে প্রথম থেকে যে 5টা অঙ্ক দিয়েছিলাম, 5টা অঙ্ক পরীক্ষা এসেছিল। এবারও সেই তোমাদের 2026 সালের জন্য কিন্তু যে অঙ্ক সাজেশনটি দেবো, সেই সাজেশনটি তোমরা কিন্তু 100% কমন পাবে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। অনেক শিক্ষার্থীরা তোমরা কিন্তু উপাদ্য মুখস্থ করো। এখন কিন্তু উপাদ্য মুখস্থ করার দিন আর নেই। উপাদ্য মুখস্থ করতে হবে না। এবার সেই উপাদ্য মুখস্থ করবে না, তোমাদের প্রশ্ন ধরে কী প্রশ্নে আসা আছে সেই প্রশ্নের ভিত্তিতে তুমি উত্তর লিখতে পারবে। কীভাবে লিখবে সেটাই তোমাদের আজকে আমি শেখাবো। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের প্রথম কাজ হচ্ছে, যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও এবং ভিডিওটি শুরু থেকে শেষ করে দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে। যত তোমরা ভিডিও শেয়ার করবে ততই আমার ক্লাস আরও বেশি করে আমি আপলোড করব, উৎসাহিত হবে এবং তোমাদের তত বেশি উপকার হবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। উপাদ্য নাম্বার 40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে উপস্থিত। আমাদের এই উপাদ্যটি নির্ণয় করার পূর্বে আমাদের কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন। বলছে বৃত্ত কাকে বলে? কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যারা একটা কি গোল কোনো চিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় বৃত্ত। তাহলে আশা করি বৃত্ত বুঝতে পেরেছো। এবার বিন্দুটি স্পর্শ কাকে বলা হয়? স্মরণ মনে রাখবে, যে কোনো বৃত্তের যে কোনো প্রান্তে কোনো একটা বিন্দুতে ভেদ করে একটা যুক্ত হয়ে কোনো একটা সরলরেখা বেরিয়ে যায় তাকে বলা হয় স্পর্শ। ঠিক আছে, এখানে দেখো, এই যে এখানে দেখো মিলিত হয়েছে, এই যেখানে যে মিলিত হয়েছে, মিলিত হওয়ার জন্য এইটা হচ্ছে স্পর্শ। কিন্তু যদি ধরে নাও এটা মিলিত না হয় কিংবা মাঝামাঝি জায়গা দিয়ে যায়, তাহলে সেটাকে স্পর্শক বলা যাবে না। তাহলে যেটা বৃত্তকে ভেদ করে বৃত্তের কোনো একটা বিন্দুতে যুক্ত হয়ে চলে যাবে, ছেদ হয়ে যুক্ত যাবে, তাকে বলা হয় স্পর্শক। তাহলে দেখো, আমরা বৃত্ত জানলাম, স্পর্শক জানলাম, বিন্দু তো জানো যে কোনো। এবার স্পর্শ বিন্দুগামী কি হচ্ছে? ব্যাসার্ধ। এবার বলছে কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কাকে বলা হয়? এই যে তোমরা কোনো একটা বৃত্তকে কেন্দ্র করে যখন কোনো একটা বৃত্ত অঙ্কন করবে, যখন কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করবে, সেই বিন্দু থেকে তুমি যেদিকেই যাও না কেন, অর্থাৎ তুমি যতগুলি সরলরেখা অঙ্কন, যতগুলি ও থেকে বৃত্তি পর্যন্ত যতই রেখা অঙ্কন করো না কেন, প্রত্যেকটি রেখাংশকে বলা হয় কি? ব্যাসার্ধ। এবং প্রত্যেকটি দৈর্ঘ্য কি হয়? সমান। এবার কি বলছি? লম্ব। কোনো একটা সরলরেখার উপর যখন কোনো একটা রেখাংশ একদম 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তখন তাকে বলা হয় লম্ব। 90 ডিগ্রি কোণে অবস্থান করা মানে, দেখো 90 ডিগ্রি অবস্থান করা মানে কি? মানে একটা ও বিন্দু দিলাম, এখানে এ, এখানে বি লিখলাম। ও বিন্দু থেকে এ বি সরলরেখার যে ক্ষুদ্রতম অংশটি সরলরেখা অবস্থান করবে তাকে আমরা লম্ব বলব। কেননা ও থেকে তুমি এ বির উপরে যতগুলি সরলরেখা অঙ্কন করবে, প্রত্যেকটি সরলরেখায় কিন্তু ও, এখানে ধরলাম সি দিলাম, হ্যাঁ, ও সি থেকে যত সরলরেখা তুমি অঙ্কন করবে, প্রত্যেকটি সরলরেখা কিন্তু বড় হবে। তাই কোনো একটা সরলরেখার উপর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে তুমি যতই সরলরেখা অঙ্কন করো না কেন, সর্বপ্রথম মাঝখানের যে সরলরেখাটা অঙ্কন করবে সেটা হচ্ছে ক্ষুদ্রতম। আর ক্ষুদ্রতম সরলরেখা অঙ্কন করলে সেই ক্ষুদ্রতম সরলরেখাটি হবে বৃত্তটির মধ্যে, অর্থাৎ সেই সরলরেখার উপরে লম্ব। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এবার আমরা প্রশ্ন ধরে চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করার মধ্য দিয়ে কিন্তু আমরা পদ লিখবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক শিখতে গেলে সময়ের প্রয়োজন হয়, তাই তোমাদের ধৈর্য ধরে একটু সময় লাগানো করতে হবে। শিখতে যদি চাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, অঙ্ক তোমাদের শেখাতে পারবো, এটা 100% গ্যারান্টি। আর প্রত্যেক ছেলেমেয়েকেই উপাদ্য ভালো রাখতেই হবে। তোমরা কোনোদিন উপাদ্য ভুলবে না। তাহলে সেটুকু যদি আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, তোমরা কেন আমায় গ্যারান্টি দিতে পারছো না? স্যার যতটুকু পর্যন্ত ক্লাস করাবেন আমি ততটুকু পর্যন্ত থাকবো তোমাদের সঙ্গে, আপনার সঙ্গে। তাহলে আমি যতক্ষণ ক্লাস করবো তোমরা সবাই ঠিক থাকো, ভিডিওটি দেখো,
ভালো লাগতেই হবে। ঠিক আছে, চলো। বৃত্তের কোনো বিন্দুতে আমাদের প্রথম কাজ বৃত্ত অঙ্কন করা। দেখো একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। দেখো আমি বৃত্ত অঙ্কন করলাম। আমার বৃত্তটি হয়তো আঁকা বাঁকা হতে পারে, না মিলতে পারে, তোমরা কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে কাঠ পেন্সিল দিয়ে বৃত্ত অঙ্কন করবে। তোমরা যেখানে পেন্সিল কম্পাস বসাবে সেখানে একটা বিন্দু উৎপন্ন হবে। যে বিন্দুটির নাম আমরা ও দিলাম, তাহলে এটা কিন্তু শুধু এটা, এই বৃত্তের নাম কি? ও কেন্দ্রবৃত্ত। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, ধরুন এখানে একটা স্পর্শক অঙ্কন করবো। ঠিক আছে, স্পর্শক, আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম। ঠিক আছে, স্পর্শক করলাম, যার নাম দিলাম এ, যার নাম দিলাম এখানে কি বি। দেখো এই স্পর্শ বিন্দুটার নাম দেবো কি পি। এবার দেখো এই যে স্পর্শ বিন্দুটা, এখানে স্পর্শ বিন্দু দিয়েছি, এখানে যুক্ত হয়েছে, তাই এখানে স্পর্শ বিন্দু একটা বিন্দু হবে। তোমরা এখানে ভাবতে পারো অনেকগুলো আছে, না, স্পর্শ বিন্দু একটা হবে, তবে সেটাকে স্পর্শক বলা হয়। তাহলে এ বি স্পর্শ কোন বিন্দুতে স্পর্শ করছে? পি বিন্দুতে। ও কেন্দ্রবৃত্তে পি বিন্দুতে স্পর্শ করেছে। এবার কি বলছে? স্পর্শ বিন্দু এবং ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, মানে এখান থেকে এটা কি হচ্ছে? লম্বভাবে অবস্থান করছে। এখান থেকে কি করছে? এটা লম্বভাবে অবস্থান করছে। এটা হচ্ছে আমাদের চিত্র, এইটুকু বলা আছে। তাহলে এই চিত্রটার মধ্যে থেকে আমরা লিখব প্রথম পার্টটা যে আছে, সেই প্রথম পার্টটা লিখবো আমরা প্রদত্ত পার্ট। দেখো তোমরা ভাবতে পারবে না যে কিভাবে লিখবো, এত সহজ কিভাবে হয়। দেখো প্রদত্ত লিখলাম, প্রথমবার কি লিখবে? ধরি কিংবা মনে করি। ধরে লিখলে দেখো কি বলছে, যেটা যেটা এঁকেছো সেটাই লিখবে। এটা কি বলো, বা প্রশ্নে যা লেখা আছে সেটাই লিখবো। কি বলছে? বৃত্তের, বৃত্তের নাম কি বলো? এই বৃত্তটা আছে, সেই বৃত্তের নাম কি? ও কেন্দ্রবৃত্ত। তাহলে বলি কমা ও কেন্দ্রীয় বৃত্তের, এই ও কেন্দ্র বৃত্তের কি বলছে? দেখো কোন বিন্দুতে, কি পি বিন্দুতে, পি বিন্দুতে কি বলছে? দেখো স্পর্শক, স্পর্শক নাম কি? এ বি। লিখবো এ বি স্পর্শক, এ বি স্পর্শক। তাহলে কি বলছি? ও, মানে এখানে দাঁড়িয়ে দিব। স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ, কে ব্যাসার্ধ? ও পি। ও পি কার দিকে আসছে ব্যাসার্ধটা? ও থেকে পি বিন্দু দিকে অঙ্কন করেছি, তাই লিখবো ও পি কমা পি বিন্দুগামী, পি বিন্দুগামী ব্যাসার্ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি লিখলাম প্রদত্ত পাঠ্যের মধ্যে? ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে, ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শ হলো। এবার ওপি যে কি আছে ভাই, দেখো ওপি ব্যাসার্ধ কোন দিক থেকে অঙ্কন করা হয়েছে? ও থেকে পি বিন্দু দিকে আসছি, তাই ওপি কমা পি বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের পাঠটা প্রদত্ত পাঠটা শেষ। এবার আমরা চলে আসবো অঙ্কন পাঠ। দেখো লিখলাম অঙ্কন, সরি অঙ্কন নয়, এখানে আসবে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করবো সেটা আসবে, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি লিখবে? প্রামাণ্য বিষয় কি আসবে? এবার কি বলছে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দু ব্যাসার্ধ কে? ওপি, ওপি পরস্পর লম্ব অবস্থিত, অবস্থান পরস্পর লম্ব ভাবে অবস্থিত কার উপরে? এবির উপরে। দেবো লম্ব এবি। তাহলে আমাদের প্রামাণ্য বিষয় হয়ে গেল। এবার আসবে অঙ্কন। অঙ্কন কি করব? আমাদের এই বাহুটাকে ক্ষুদ্রতম প্রমাণ করতে নেই, আরেকটা বাহু অঙ্কন করতে হবে। ওপি যদি আমরা ক্ষুদ্রতম প্রমাণ করতে চাই, তাহলে ওপি থেকে বড় আরেকটা বিন্দু অঙ্কন করতে হবে। তার অবস্থা দেখো, ওপি বাহুটা কার অবস্থান করছে? কেন্দ্র থেকে এবি সরলরেখার উপরে, কেন্দ্র থেকে এবি স্পর্শকের উপরে অবস্থান করছে। তাহলে আমাকে আরেকটা সরলরেখা অঙ্কন করতে হবে ও বিন্দু থেকে, তাই তো? ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে আমরা অঙ্কন করবো, কার উপর অঙ্কন করবো? এবি স্পর্শক এবং সরলরেখা। তাই এখানে একটা সরলরেখা অঙ্কন করলাম, ধরুন এখানে নাম দিলাম কি? এখানে নাম দিলাম কিউ দিলাম। তাহলে ও কিউ একটা সরলরেখা অঙ্কন করলাম। এবার ও কি বলতে? এ বি সরলরেখা কিউ একটা বিন্দু নিলাম।
ঠিক আছে। এবার এবি সরলরেখা, এবি যে স্পর্শ, এবি স্পর্শকে পি বিন্দু আছে, এটা বৃত্তের মধ্যে অবস্থান করছে। এবার এই বৃত্তের বাইরে একটা বিন্দু নিলাম কি কিউ, সেই কিউটা কার উপর নিতে হবে? এবি স্পর্শকের উপর নিতে হবে। কেননা কারণ আমাকে দূরত্ব কম না বেশি দেখাতে গেলে ও বিন্দু থেকে পি বিন্দু যে আছে, ও বিন্দু থেকে পি বিন্দু কোথায় অবস্থান করছে? এবি স্পর্শকের উপর। তাই আমরা যদি আরেকটি সরলরেখা অঙ্কন করতে যাই, তার অবস্থান থাকবে ও বিন্দুতে, তার অবস্থান থাকবে এবি সরলরেখার উপর অন্য কোনো একটা বিন্দুতে। তাই অন্য একটা বিন্দু কি নিলাম? কিউ নিলাম। তা এখন তোমরা লিখবে কি লিখবে? এবি স্পর্শকের উপর, এবি স্পর্শক কি লিখবে? এবি স্পর্শকের উপর কিউ একটি, এবি স্পর্শকের উপর কিউ একটি বিন্দু নিলাম। এবি স্পর্শকের উপর কিউ একটি বিন্দু নিলাম। এবার কি করছি? ও আর কিউ যুক্ত করেছি, ও কিউ যুক্ত করলাম, দেখো এবি স্পর্শকের উপর কিউ একটি বিন্দু নিলাম এবং ও কমা কিউ কি করলাম? যুক্ত করলাম। এবার কি বিষয় আছে? এবার আছে প্রমাণ। কি বিষয় আসবে? প্রমাণ বিষয়টা কি লিখবো? প্রমাণ কি আসবে? তাহলে দেখো, এবি ও কেন্দ্র বৃত্তের এবি যে স্পর্শক রয়েছে, এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু অবস্থান নাও, যে কোনো বিন্দু নাও না কেন, সকলে দিতে হয় বৃত্তের বাইরে অবস্থান করবে। কেননা দেখো স্পর্শ বিন্দু পাঠাবে একটা বিন্দু ছাড়া যে যতই বিন্দু তুমি নাও না কেন, প্রত্যেকটা বিন্দু কি হবে? এই বৃত্তের বাইরে অবস্থান করবে, তাই তো? কারণ স্পর্শ বিন্দু একটি হয়, স্পর্শ বিন্দু কি পি, পি বাদে যতই তুমি বিন্দু নাও কেন, যেখানে বিন্দু নাও না কেন, প্রত্যেকটা বিন্দু কিন্তু বৃত্তের বাইরে অবস্থান করবে। তাই লিখবে, তোমার কি লিখবে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি স্পর্শকের উপর পি বাদে বা পি ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে যে কেন্দ্র বৃত্তটা আছে, এবি কি স্পর্শক, এবি স্পর্শক পি বিন্দু ছাড়া, এই যে পি ছাড়া, পি বিন্দু লিখে দেবে। হ্যাঁ, পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে কি অবস্থিত। সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, কিউটা কি অন্য একটা বিন্দু, তাই কিউ বিন্দু কি বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ব্যাখ্যা লিখতে পারি, সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত, কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। এবার দেখো কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। এবার ও কিউ যুক্ত, ও কিউ যদি আমরা যুক্ত করি, ও কিউ সরলরেখা যুক্ত করি, কি হচ্ছে? এই যেখানে একটা বিন্দু হচ্ছে, ধরে নাও এই বিন্দুটির নাম কি দিলাম? আর। এবার কি লিখবো? ও কিউ যুক্ত করলে ও কেন্দ্রীয় বৃত্তে কোনো বিন্দুতে কি হবে? ছেদ করে। দেখো এই যে ও কিউ এটা যুক্ত করার ফলে এই বৃত্তটা যা আছে, বৃত্তটা কি এখানে যুক্ত হয়ে ছেদ করেছে। এই ছেদ বিন্দুর নাম কি দিয়েছি? আর। তাই ধরে লিখেছি, কি লিখেছি? এই যে ও কিউ যুক্ত করলে, কমা দেবো এখানে, ও কিউ যুক্ত করলে
ও কেন্দ্রবৃত্তের, এই বৃত্তের নাম কি? ও কেন্দ্রবৃত্ত। ও কেন্দ্রবৃত্তের কোনো বিন্দুতে, ও কেন্দ্রবৃত্তের কোনো বিন্দুতে ছেদ করে, এই কোনো বিন্দুতে ছেদ করে, তাই তো? তাহলে ও কিউ যুক্ত করলে ও কেন্দ্রবৃত্তের কোনো বিন্দুতে ছেদ করে। দেখো এই সরলরেখাটি কোনো বিন্দুতে ছেদ করে, কি ও কিউ সরলরেখাটি ছেদ করে, তাই তো? ও কিউ যুক্ত হলে ও কেন্দ্রবৃত্তের কোনো বিন্দুতে, আমরা এখানে কি কোনো বিন্দুতে এখানে একটা জিনিস লিখে দাও, ও কিউ সরলরেখাটি, ও কিউ সরলরেখাটি, ও কিউ সরলরেখাটি কোনো বিন্দুতে ও কিউ সরলরেখাটি ছেদ করে। তাহলে লেখাটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, ছেদ করে, আমরা লিখলাম ছেদ করে। এবার দেখো ছেদ বিন্দুর নাম একটা দিয়েছি, তাই লিখবো ধরি বা মনে করি, ধরি ধরি ছেদ বিন্দুর, ধরি ছেদ বিন্দু টি, ধরি ছেদ বিন্দুটি আর, ধরি কমা কি আছে, ধরি কমা ছেদ বিন্দুটি আর, লিখলাম ধরি কমা ছেদ বিন্দুটি আর। এবার যখন ছেদ বিন্দুটি আর হবে তখন দেখো এই যে ও আর, তোমরা ভেবে দেখো ও আর যতটুকু হবে ও আর কিউ তার থেকে অনেকটা বড় হবে। মানে আমরা যদি ও আর সরলরেখাটা দেখি এইটুকু, তার মানে কি হচ্ছে ও কিউ সরলরেখাটি কি দেখবো অনেকটাই বড়। দেখো ও আর এইটুকু, দেখো ও আর এইটুকু বলতে আমি এখানে লিখে নিলাম, ও কি বলতে হবে ও এখান থেকে এইটুকু ও কিউ, তাহলে ও কিউ সরলরেখাটি বড়। তোমরা দেখো ও আর সরলরেখাটি যতটুকু আছে ও কিউ সরলরেখাটি তার থেকে অনেকটা কি আছে, বড় আছে, তাই আমরা লিখবো। সুতরাং লিখবো আমরা কি লিখবো, ও কিউ, কি লিখবো ও কিউ নয়, আমরা কি লিখবো প্রথমে ও আর, এখানে ও থেকে আর কি লিখবো ও আর লেস দেন, মানে লেস দেন কি বড়, কে বড় ও পি নাকি ও আর লেস দেন কি হবে ও কিউ, কি লিখবো আমরা ও কিউ। কেন লেস দেন লিখলাম, লেস দেন কথা অর্থ হচ্ছে এই পাশেটা বড়, কার থেকে কি বড়, তাহলে ও আর থেকে ও কি বড়, তোমরা এখানে আমি আলাদাভাবে দেখালাম, আসলে বুঝতে পেরেছো। এবার দেখো তারপরে ও আর লিখতে পারো, ও আর সমান সমান কি লিখতে পারো ওপি, ওপি কেন, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এই যে ও আর আর ওপি, অর্থাৎ ও বিন্দু থেকে তুমি বৃত্তের পরিধি পর্যন্ত যতগুলি সরলরেখা টানবে প্রত্যেকটি সরলরেখাকে আমরা বলবো কি ব্যাসার্ধ, আর এখানে যতগুলি ব্যাসার্ধ টানবে প্রত্যেকটি ব্যাসার্ধ হবে সমান, তাই কি হবে ও আর সমান সমান ওপি। এবার তোমরা লিখতেই পারো যেহেতু ও আর এর থেকে ও কিউ বড়, তাহলে আমাদের ওপি থেকে ও কিউ অবশ্যই বড়। দেখো আমরা ক্লিক করি, সুতরাং তাহলে ও পি সব লেস দেন ও কিউ। এবার দেখো ও কিউ, এটা ও কিউ, তাহলে ও কিউ লিখলাম, ও কিউ থেকে ও কিউ কেন বড়, কারণ ও আর এর থেকে যদি ও কিউ বড় হয়, ও আর এর থেকে ও কিউ বড়, আবার ও আর সমান সমান ওপি, তার মানে ওপি থেকে ও কিউ বড়, তাই লিখলাম সুতরাং ও পিউ না ও পি সমান সমান নয় বড়, ও পি সমান ও পি বড় ও কিউ। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, ও আর এর থেকে ও কিউ বড়, ও আর সমান ও পি, এখানে বলছো ও আর এর থেকে ও কিউ বড়, আবার ও আর সমান সমান ও পি যদি হয় তাহলে ও পি থেকে কি ও কিউ অবশ্যই বড় হবে, কেননা ও আর এর থেকে ও কিউ বড় আর ও আর এর সাথে ও পি ছোট, ও পি সমান, তাহলে ও কিউটা কি হবে বড়, তাই লিখলাম আমরা সুতরাং ও পি বড় ও কিউ। দেখো ও পি বড় ও কিউ, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি লিখবো, এবার দেখো এই যে ও কেন্দ্রবৃত্ত থেকে ও থেকে এই বি স্পর্শকে তুমি যে কোনো বিন্দু নাও না কেন প্রতিটি বিন্দু কি হবে, অর্থাৎ ও বিন্দু থেকে এই বি স্পর্শকের তুমি যত তুমি সরল রেখা টানো প্রতিটি সরলরেখা কি হবে ওপি থেকে কি বড় হবে, তাই লিখবে এখন ও কেন্দ্র থেকে এবি স্পর্শকের উপর যতগুলি ও কেন্দ্র থেকে এবি স্পর্শকের উপর যতগুলি সরল রেখা টানা যাবে তার প্রত্যেকটি দৈর্ঘ্য থেকে
কি হবে? ওপি ছোট, ওপি কি হবে? ছোট বা ক্ষুদ্রতম, ওপি ক্ষুদ্রতম। দাও তোমাদের দেখাচ্ছি, এটা আমি এখানে একটু দেখাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে এবি সরলরেখা, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি। এখান থেকে তুমি টানলাম, একটা বিন্দু কিন্তু এখানে দেওয়া আছে। এবার তুমি এখান থেকে এখানে আসো, এদিকে টানো, এদিকে টানো, এদিকে টানো, এদিকে টানো, যতই টানো না কেন প্রত্যেকটি সরলরেখা কি হবে? যতই টানো না কেন স্পর্শ বিন্দু, এটা কিন্তু এই যে এটা স্পর্শ বিন্দু, দেখো ওপি থেকে প্রত্যেকটি সরলরেখা কি আছে? এই পাশে যতগুলি আছে সবগুলি পড়ো, আবার এই পাশে যত সরলরেখা টেনে আছে সবগুলি পড়ো। তার মানে এটাই বোঝানো হয়েছে যে আমরা ও থেকে এবি স্পর্শকের উপর যতগুলি সরলরেখা টানবো ওপি বাদে বাকি সবগুলি ওপি থেকে বড় হবে। তাই লিখলাম ও কেন্দ্র থেকে এবি স্পর্শকের যতগুলি সরলরেখা টানা যাবে তার প্রত্যেকটির থেকে ওপি ক্ষুদ্রতম। এবার আমরা প্রত্যেকে জানি ক্ষুদ্রতম বাহু সমান সমান কি হয়? ক্ষুদ্রতম বাহু হয় সমান সমান লম্ব। কোনো স্পর্শকের উপর যদি ক্ষুদ্রতম বাহু আমরা প্রমাণ করতে পারি তাহলে সেই ক্ষুদ্রতম বাহুটা হবে কি? পরস্পর লম্ব। তাই আমরা এখন লিখবো, সুতরাং কি লিখবো? ওপি লিখবো, ওপি লম্ব কি লিখবো? ও কিউ, না সরি এবি। কারপর দেখো ওপি লম্ব, কার উপর লম্ব আছে? এবি স্পর্শের উপর, তাই লিখবো এবি। দেখো তো আমাদের কাকে প্রমাণ করতে বলছে? ওপি লম্ব এবির উপরে, ওপি লম্ব এবির উপরে প্রমাণ হয়ে গেছে আমাদের। এটি হচ্ছে উত্তর, আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটি বারবার দেখবে। এবার যদি তোমাদের কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে আবার তোমরা রিপিট করবে, অর্থাৎ কমেন্ট বক্সে জানাবে স্যার বুঝতে পারিনি। আমি চেষ্টা করব এর পরের বার আরও এটাকে ভালো করে করতে, অন্য পদ্ধতিতে করতে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি উপাদ্যটি, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলো না। এবং তোমাদের যদি আরো বেশি করে ভিডিও পেতে ইচ্ছে করে, তোমাদের কমন বেশি পেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই তোমাদের যে স্কুলে আরো বন্ধু বান্ধবী রয়েছে যেখানে তাদেরকে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবে। মনে রাখবে ভিডিও যত শেয়ার করবে আমি ততটা অনুপ্রাণিত হব, অনুপ্রাণিত হয়ে অঙ্ককে আরো অনেক সহজ পদ্ধতিতে তোমাদের সামনে নিয়ে আসবো এবং পরীক্ষা আসার মতো অঙ্কগুলি তোমাদের সামনে পড়াবো। তাহলে তোমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি এখনো যারা চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে নাওনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শিক্ষার্থীদের একমাত্র কাজ পড়াশোনা করা, আশা করি সেখানে মনোযোগ নিবেশ করবে। ধন্যবাদ সবাইকে।